নমস্কার বন্ধুরা, আমি কুন্তল গপ্পসপ্পর তরফ থেকে আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে আমাদের প্রথম এটা ট্রাই হচ্ছে একটা পডকাস্ট টাইপের, যেখানে আমার প্রথম গেস্ট হচ্ছে আমার ওয়াইফ মিসেস কুন্তল গিরি। সো যদিও ওর ভালো নাম হচ্ছে স্নিগ্ধা গোস্বামী, ও টাইটেল চেঞ্জ করেনি, আমি চেঞ্জ করতেও দিইনি, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট ওভার টু ইউ স্নিগ্ধা, প্লিজ। হ্যালো বন্ধুরা, আমি স্নিগ্ধা চলে এসেছি। এইটা আমাদের দুজনের প্রথম পডকাস্ট। তো প্রথম পডকাস্টের বিষয়টা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কী হতে চলেছে। তো অবভিয়াসলি এটা আমাদের গেস্টের কথা মাথায় রেখেই এই বিষয়টা ভাবা হয়েছে বা জনারটা ভাবা হয়েছে। সেটা হচ্ছে আমার ওয়াইফের ফেভারিট জনার, সেটা হচ্ছে ভূতের। বিকজ ও অর্ধেক সময় ভূতের গল্প শুনতে থাকে, ভূতের বই পড়ে। আর আমরা নিজেদের মধ্যে অনেকবার ডিসকাস করেছি যে কী কী এক্সপিরিয়েন্স আমরা করেছি ভূতের সেই সম্বন্ধে। তো যেটাই বলছিলাম, তো জনারটা হচ্ছে ভূতের জনার। তো প্রথমে স্নিগ্ধা, তোমার কিছু ভূতের এক্সপিরিয়েন্স যেটা তুমি শেয়ার করতে চাইছো, প্লিজ স্টার্ট করে দাও, তারপরে আমি বলবো। সো ভূতের এক্সপিরিয়েন্স বলতে আমি জীবনে ভূত চোখে দেখিনি, বাট হ্যাঁ একটা ফিল করা যায়, একটা হাওয়া, একটা ভালো হাওয়া, খারাপ হাওয়া, মানে কিছু একটা সবই আছে। কিছু একটা আছে। হ্যাঁ, কিছু একটা ঘটনা ঘটে গেল তোমাদের লাইফে, যেটা তুমি কোনো রিজন খুঁজে পেলে না। এটা এরকম আমার লাইফে অনেক কিছুই হয়েছে। বা চোখে এরকম কিছু দেখোনি যে কোনো ছাওয়া ছাওয়া না, চলে কোনো যাওয়া বা কিছু? ছাওয়া, হ্যাঁ একবার দেখেছি। আমি আস্তে আস্তে বলছি, 3-4টে আমার ঘটনা আছে। আচ্ছা, যেটা দেখেছি ওটা আমি লাস্টে বলবো। ওকে। তো প্রথমেরটা হচ্ছে আমার আমার মামার দিকে ফ্যামিলিটা বিশাল বড় সড়ো ছিল। এখন অনেক ছোট হয়ে গেছে, মানে অনেকজন চলে গেছে এই দুনিয়া থেকে। তো কি হয়েছে, আমার বড় মামি ক্যান্সারের ভুগছিল, অনেক দিন ধরে? অনেক দিন ধরেই ভুগছিল। সো উই ওয়ার লাইক মেন্টালি প্রিপেয়ার্ড কি হ্যাঁ, মামিকে সব চিকিৎসাই করানো হয়েছে, কিন্তু মানে বলে দুঃখ ঘটনা, যেটা মামি চলেই গেছে। চলে গেছে, হ্যাঁ, আর তোমরা তার জন্য প্রিপেয়ার ছিলে আস্তে হ্যাঁ আস্তে? মেন্টালি প্রিপেয়ার্ড বিকজ ছিলাম। মামি অনেক দিন ধরেই ভুগছিল। হ্যাঁ, অনেক অনেক দিন ধরে ভুগছিল, আর এটা মানে আমাদের 5-6 বিয়ের বছর বা ধরে। আমাদের দেখা হওয়ার অনেক আগেকার ঘটনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ের আমি আমি বলছি এটা 2014 ঘটনা। ও 2014 জানুয়ারিতে আমি অ্যাকসেঞ্চার জয়েন করি। মানে তখন জাস্ট আমরা জয়েন করেছি। হ্যাঁ, আমরা জাস্ট ফ্রেশার, কলেজ থেকে পাস আউট করে 13 পাস আউট, 14-এ জয়নিং। সো এভরিথিং ওয়াজ লাইক ওয়েল গোয়িং ইন মাই লাইফ, ওকে। বাট হঠাৎ কি হলো, বাজে খবর এলো কি মামি আর নেই, আর আমি তখন অফিসেই ছিলাম। মা ফোন করে বলল, তা আমরা ছুটতে ছুটতে শিয়ালদা থেকে একটা ট্রেন ধরলাম। ট্রেন ধরে আমার মামার বাড়িটা হচ্ছে পলাশি, অনেক দিনের পুরানো বাড়ি। ইন্টারেস্টিং জায়গা, আমি তো অবভিয়াসলি অনেকবার গেছি। পলাশি নিয়েও অনেক গল্প আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। পলাশি তো আপনি শুনেছেনই, আমি হ্যাঁ, পলাশির পলাশির যুদ্ধ, ওই জায়গাটা আমরা আই গিয়েছি। থিঙ্ক 1757-এর যুদ্ধ। হ্যাঁ, পলাশি মানে যেখান থেকে ইংরেজরা আমাদের ভারতবর্ষকে দখল করতে আরম্ভ করলো, মেইন জায়গা সো এটা হচ্ছে 1757। 1757, রাইট? ওকে। তা ওইটাই হচ্ছে মির্জাফরের আর ব্রিটিশের যে যুদ্ধটা আমরা জানি, সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। হ্যাঁ, তো কি হলো, মামি মর্জার, আমরা তো মানে লাস্ট মোমেন্টে দেখতে গেছিলাম। তোমরা ডিভাস্টেটেড ছিলে তখন? ডিভাস্টেটেড ছিলাম, সবাই কান্নাকাটি করছে। তা আমরা তখন 1-2 দিন ছিলাম, মানে সব কার্যকর্ম হচ্ছে। মামি মানে ক্যান্সার হয়েছিল, তো পুরো গায়ে আর কিছু ছিল না, ঘাড়ের ওপরে শুধু মাংসটা ছিল। দেখতে খুব বিভৎস লাগছিল মামিকে। আর মামির দুটো বলে রাখি, ছেলে মেয়ে আছে। একটা ছেলে আছে, সে এখন এখন হচ্ছে 24 বছর বয়স। তা এখন থেকে 10 বছর আগেকার ভেবে রাখুন, তাহলে 14 বছর বয়স। আর মেয়েটা এখন হচ্ছে ভাবুন, মানে গ্র্যাজুয়েশন জাস্ট কমপ্লিট করেছে, তাহলে কত হবে, 20 বছর। তা তখন হবে হয়তো 8-9 বছর বয়স হবে, আমি এটা অ্যাপ্রক্সিমেটলি বলছি।
তা মামিকে দাহ সংস্কার করার পর হুম, আমরা 1-2 দিন ছিলাম, পলাশিতেই ছিল। পলাশিতেই ছিলাম, আমি আর মা ছিলাম তখন। ভাই যায়নি? ভাই তখন যায়নি, ভাইয়ের পরীক্ষা চলছিল পরীক্ষা মনে চলছিল, হয়। আচ্ছা। হ্যাঁ, যে কি হয়েছে ব্যাপারটা, মামি এটা তো কি রাতের ব্যাপার নাকি দিনের বেলা বা বলছি এক্সপিরিয়েন্সটা? এটা হচ্ছে রাতের ব্যাপার। আচ্ছা। হ্যাঁ, তা কি হয়েছে, দুটো ঘটনা আছে বড় মামিকে নিয়ে। তা আমরা সবাই ওই দিনকে রাতে ঘুমিয়ে গেছি। হ্যাঁ, তা কি হয়েছিল, ছাদে কিছু জামা কাপড় তোলাচ্ছে, মানে মেলা ছিল। আমাদের পলাশি বাড়ি তো অনেক পুরানো দিনের বাড়ি বলতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, আর সবাই অনেক, একসাথেই থাকতো, হ্যাঁ একান্নবর্তী পরিবার হ্যাঁ, টাইপের। আর অনেক মানে দোতলা ছাদটা বাড়ি। অনেক বড়। হ্যাঁ। হ্যাঁ, ছাদের মধ্যেই জামা কাপড় মেলতাম। মানে আমরা আমাদের 3টে মামা মামি আছে, মানে 3টে মামা মামি, দিদু দাদু, এই সবাই মিলে সংসারটা ছিল। মানে সবারই জামা কাপড় একসঙ্গেই মেলা থাকতো, ছাদের মধ্যে মেলা থাকতো। তা কি হয়েছে, একদিন রাতে আমার মাকে আমার বড় মামি স্বপ্নতে এসছে। স্বপ্নতে এসে বলছে কি, দিদি ভাই তুমি তো সব জামা কাপড় তুলে রেখে দিয়েছো, তার মধ্যে 2টো বালিশের কভার, এই 2টো কভার, মানে বড় মামি পরিষ্কার দেখিয়ে দিয়েছে মাকে, এই 2টো রঙের এই 2টো কভার কিন্তু আমার ঘরের, ভুল করে কিন্তু তোমার ঘরে চলে এসছে, তুমি কিন্তু আমার ঘরে পৌঁছিয়ে দিও। হ্যাঁ, মা কিন্তু বাবা। এইসব ব্যাপারে কিচ্ছুই জানে না, কারণ কি আমরা তো থাকি না ওখানে। হ্যাঁ। কার কোন বালিশের কভার কি করে আমরা মা কি করে বাঁচতে জানবে? পারবো, হ্যাঁ, সেটাই। জানতে পারবো? 4টে সংসার চলছে, ওই 4টে বালিশের কভার চারটে থাকতে পারে। হ্যাঁ। পরের দিন সকালে মায়ের যখন ঘুমটা ভেঙেছে, মা আমার বড় মামার মানে বড় মামা বড় মামি যে সন্তান তাদের সন্তানের নাম হচ্ছে রাজাই আর টুনাই। রাজাই টুনাইকে জিজ্ঞাসা করেছে, আরে টুনাই, এইটা কি তোদের বালিশের কভার? বলছে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের বালিশের কভার। হুম। আপনি ভেবে দেখুন, যেই যেই সোলটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তার কিন্তু এখনো চিন্তা রয়ে গেছে বালিশের কভার কি গুলো আমার বালিশের কভারগুলো অন্য কিন্তু জায়গায় না চলে যায়। অন্য ঘরে যেন না চলে যায়। দিস ইজ ভেরি মানে ফানি ইয়েট হরিফাইং Yes, টাইপ অফ থিং। it's very horrifying, yet like the soul is trying to communicate you, মানে আত্মা তোমার সঙ্গে এখনো কমিউনিকেট করছে, মানে বলতে এইটা চাইছো আমার বালিশের কভার, এখনো ওখানেই ছিল, তখন ওখানেই, ওখানেই ছিল। মানে ও এখনো নিজের সংসারটা যেন সামলিয়ে ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু ওটাই একটা মানে অনুভব, যেটা আপনার শেয়ার করলাম। আর আচ্ছা। একটা অনুভব হচ্ছে, এটা হচ্ছে রাত্রিবেলা, একদম রাত্রিবেলায়, মানে এটাই ওইবারই ওই বাড়ি মামির সময়, হ্যাঁ বড় হ্যাঁ, মামির সময়। ওই সময় কি হয়েছে, কি রাজাই আর টুনাই ঘুমাচ্ছে, ঠিক আছে, রাজাই ঘুমাচ্ছে নিচে আর টুনাই ঘুমাচ্ছে, মানে দেখুন, একটা মরা বাড়ি মানে আপনার অনেক আত্মীয় আসবেন, হ্যাঁ, তখন তো সবাইকে বিছানা দেওয়া যায় না। সম্ভব না। হ্যাঁ, মানে অনেকজনকে নিচে বিছানা পেতে শুতে হয়। হুম। হ্যাঁ, তখন কি হলো, রাজাই মানে যে বড় ছেলে, যে 14 বছর বয়স, সে নিচে ঘুমাচ্ছিল আর টুনাই মেঝেতে ঘুমাচ্ছিল। হুম। আর টুনাই যে ছোট বাচ্চা মেয়েটা, সে টুনাই ঘুমাচ্ছিল বিছানায়। তা বিছানায় গিয়ে একটা কর্নারেই ঘুমাচ্ছিল। তা মানে রাজাই তো নিচে ঘুমাচ্ছে, রাজাই পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, রাজাই মেঝেতে ঘুমাচ্ছে, আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। না। একটা পাশ বালিশ ছিল, এটা টুনায়ের পাশ বালিশ, কিন্তু এটা ভুল করে দেওয়া হয়ে গেছিলো রাজাইকে। হ্যাঁ, কিন্তু টুনাই কিন্তু বিছানা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আচ্ছা। হ্যাঁ, সেটা আমরা দেখুন মরা বাড়িতে না এত কিছু লক্ষ্য করা যায় না। সে তো ঠিক। হ্যাঁ, এবার কি হয়েছে, আমরা সবাই ঘুমিয়ে গেছি, দিয়ে রাজাই টুনাই পাশ বালিশ নিয়ে ঘুমিয়েছে। সকালে উঠে দেখে টুনাইকে ঠিক গুছিয়ে ওর পাশ বালিশটা, মানে রাজাইয়ের কাছ থেকে নিয়ে ওই পাশ বালিশটা চলে গেল টুনাইয়ের কাছে বিছানার ওপর, আর টুনাই ভালো করে ঘুমাচ্ছে। না মানে এই ব্যাপারে রাজাই কিছুই জানে না। রাজাই কিছু জানে না, টুনাই কিছু জানে না। সিরিয়াসলি?
মানে ফিজিক্যালি পাশ পলিশটা জাস্ট ওর পাশে টুনাইয়ের পাশে গিয়ে হ্যাঁ যেন টুনাই বিছানা থেকে না পড়ে না পড়ে যায়। যায়। মাই গড। মানে একটা মা কত চিন্তিত থাকে না নিজের বাচ্চাকে নিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ কি মরে যাওয়ার পর ওর কত দায়িত্ব, আমার আমার সংসারের এইটা আমার কভার। হ্যাঁ আমার মেয়ে যেন বিছানা থেকে পড়ে না যায়, ওই ছোট বাচ্চা। হ্যাঁ মানে ভাবুন পুরো মানে একটা একটা সুন্দর সংসার ছেড়ে চলে গেছে, ও কত কষ্ট নিয়ে গেছে, এটা ভাবুন। সেটাই আমার একটা, এইটা হলো বড় মামির ঘটনা। খুবই দুঃখজনক এক্সপিরিয়েন্স, সেটা বুঝতেই পারছি, বাট প্রচণ্ড মানে এটা ভাবতে গেলে প্রচণ্ড ভয়ঙ্কর মানে। বাট হ্যাঁ মানে সেফটির জন্য মেয়েকে বাঁচানোর জন্য বালিশটা চলে গেল, মানে খুবই থটফুল। যাই হোক, তো এবার আমি আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কি, এটা হয়েছে, এটাও আমার বিয়ের আগে, জাস্ট আমি তখন ওই রকম টাইমেই ওই 2000 না, এটা ওই রকম সময় না, এটা হবে যখন আমি স্কুলে পড়ি 11-12 ওই সময়, ইটস লাইক 2008-9 এরম টাইমে, ঠিক আছে। তো ওটা হচ্ছে আমরা কোয়ার্টারে থাকতাম, তো গভর্নমেন্ট কোয়ার্টার, তখন তো বিয়ে হয়নি, তখন আমি অবভিয়াসলি একাই শুয়ে আছি, আর পাশের রুমে মা বাবা। তো এইরকম সময় তো ওখানকারই মানে এটা কোয়ার্টারেরই ব্যাপার, ঠিক আছে। কোয়ার্টারটা কোথায় ছিল? এই কোয়ার্টারটা তো ওইখানে তো দানেশ লেনের কাছে। দানেশ লেনের কাছে, হ্যাঁ হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে এই অবভিয়াসলি রাতেরই ব্যাপার, রাত্রিবেলায় মানে অবভিয়াসলি ভূতেরা বেশি অ্যাটাক করে। তো টাইমটা ঠিক আমার মনে নেই, ওকে। আমি খেয়ে দিয়ে ঘুমিয়েছি, মোটামুটি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে গেছি, ঠিক আছে। তো আমি যেদিকে ঘুমোতাম তার মানে মাথার দিকেই জানলা ছিল, জানলাটা বেশ বড় জানলা, ঠিক আছে। তার একটা পাল্লা আমি সবসময় বন্ধ রাখতাম, আর একটা পাল্লা খোলা থাকতো, বিকজ ওইটা দিয়ে ক্রস ভেন্টিলেশন হতো, তো ওই জানলাটা খোলা থাকতো, ঠিক আছে। তো হালকা একটা পর্দা ছিল, পর্দাটা খুব বেশি ভারী নয়, হালকাই পর্দা ছিল। আর আমার অভ্যেস সবসময় মশারি টাঙিয়ে ঘুমানো, কারণ মশার প্রচুর উপদ্রব ছিল ওখানে। তো ঘুমিয়েছি মোটামুটি, মানে বলতে পারো তন্দ্রা যাকে বলে, মানে আমি ঘুমিয়েও আছি কিন্তু ঘুমিয়ে নেই, আবার জেগেও আছি আবার জেগেও নেই, এরকম একটা মানে হাফ স্লেপ্ট সিচুয়েশনে একটার মধ্যে ছিলাম। তো আমার চোখটা খুললো, আমি যেন অনুভব করলাম যে একটা হঠাৎ করে কিছু আমার বেডের পাশ দিয়ে চলে গেল, জাস্ট সাডেনলি। কি মানে কি চলে গেল? মানে আমি কিছু দেখিনি, মানে কিছু একটা মানে হাওয়া, মানে দেখো তোমার পাশে দিয়ে যদি আমি চলে যাই তুমি কিন্তু বুঝতে পারবে যে কিছু একটা প্রেজেন্স আছে, কোনো শব্দ হোক না হোক, একটা কারোর প্রেজেন্স তুমি বুঝতে পারবে। সো ইটস লাইক দ্যাট, মানে এটা ফিলিং, এটাকে আমি আর কিছুভাবে ডেসক্রাইব করতে পারবো না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। বাট ওই জিনিসটা চলে গেল জানলা দিয়ে, কেন বুঝলাম সেটা, কেন পর্দাটা একটু উড়লো, হাওয়া চলছিল না, কিছুই চলছিল না। তোমার ফ্যানের হাওয়া বা বাইরে না, থেকে হাওয়া? শীতকাল, আচ্ছা। শীতকাল, আমি গায়ে কম্বল দিয়ে ঘুমিয়েছি, ঠিক আছে। তো ওটা চলে গেল, চলে যাওয়ার পর আমি কিন্তু তখন জেগে গেছি, ঠিক আছে। বাট অদ্ভুতভাবে কেমন একটা প্যারালাইজ সিচুয়েশন, মানে আমি জেগে আছি, আমি কিন্তু হাত পা কিছুই নাড়তে পারছি না, অদ্ভুত একটা সিচুয়েশন, হাত পা নাড়তে পারছি না, প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আর পাশের রুমে মা বাবাকে ডাকার চেষ্টা করছি, তো শব্দ হচ্ছে গো 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 করে, এরকম করে আমি শব্দ করছি, আচ্ছা। বাট আমি জানি না এটা মোটামুটি লাস্ট করেছিল 2-3 মিনিট। 2-3 মিনিট এরকম প্যারালাইজ 2-3 মিনিট এরকম প্যারালাইজ ছিলাম, মানে আমি জাস্ট ভাবছিলাম যে কি হচ্ছে আমার সাথে অ্যাট দ্যাট মোমেন্ট। মানে আমার প্রচন্ড ভয় পেয়ে মানে গেছি। কি কালো রঙে গেল, সাদা রঙে? কিচ্ছু না, জাস্ট তুমি ভাবো তুমি কোথাও দাঁড়িয়ে আছো আর তোমার পাশ কেউ একটা চলে গেল, আচ্ছা, বা তুমি কোথাও বসে আছো, কোথাও শুয়ে আছো, দেখতে পাচ্ছ না বাট ফিল করতে পারছো। আমার মনে হয় তোমারও এরকম একটা এক্সপেরিয়েন্স আছে, তো ওইটা রিলেট করতে পারছো তুমি, তাই তো? এটা আরো ডেঞ্জারাস এক্সপেরিয়েন্স, যেটা আমি বলতে চাইছি। বলো। মানে আমি চোখে দেখছি। আচ্ছা, ওটা লাস্টে বলবে নাকি? এখনই বলি, যখন এসছে টপিকটা। কি হয়েছে, তা আমি বলছিলাম আমাদের তোমারও কি সেম এরকম প্যারালাইজ সিচুয়েশন হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, বলতে দাও।
হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম সিমিলার এক্সপিরিয়েন্স, মানে এর থেকে ভয়ঙ্কর একটা কি হয়েছিল 2022-এ মনে হয় করোনা, 2020-তে মনে হয় করোনা এসছে। 2020-তে করোনা এসছে। করোনা এসছে, হ্যাঁ। 2020-তে ফার্স্ট লকডাউন, আর 2021-এ আমাদের বিয়ে, 21শে জানুয়ারিতে। ওই যেমন লকডাউনে বিয়ে 20-তেই হয়, বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ, করোনার জন্য লেট হয়ে গেল। 2021-এ আমাদের বিয়ে, আর বিয়েতে মানে তখন এরকম ছিল না কি 30 জন ডাকতে হবে, মানে লকডাউনটা একটুখানি খুলতে আরম্ভ করেছে। হুম। তো মোটামুটি ওই 300-400 মতন লোকজন হয়েছিল আমাদের বিয়েতে। তারপরেই বিয়েটার মাস ছিল শীতকাল, জানুয়ারি। তো 3 মাস আমরা খুব ভালোই ঘুরেছি। এর মধ্যেও একটা ভূতের ঘটনা ঘটে গেছে, এটা পরে বলছি। এপ্রিল মাসে ভয়ানক একটা করোনার ওয়েভ আসে। হ্যাঁ, করোনা ওয়েভটার নামটা ভুলে গেছি আমি, কিন্তু ওই ওয়েভে মোটামুটি যাকে মানে করোনা ধরছিল তাকে ছাড়ছিল না। তার মধ্যে আমার বড় মামা একজন ছিলেন। বড় মামা আমার হচ্ছে একটা মানে বিজনেসম্যান ছিলেন। তা বিজনেসের জন্য কলকাতা আসা যাওয়া, পলাশি থেকে। পলাশি যেহেতু আমার মামার বাড়ি, ওখানেই থাকতো ফ্যামিলির সাথে। অনেকবার হ্যাঁ, বড় কলকাতা মামার থেকে, কেসটা খুব প্যাথেটিক, বিকজ জাস্ট 5 দিনের মধ্যে মানুষটা শেষ হয়ে গেল। হ্যাঁ, জাস্ট 5 দিন, কাউকে কোনো টাইম পর্যন্ত দেয়নি। মানে তখন সবে আমরা মানে জানতে পারি কি করে ডিটেক্ট করতে হয়, ইকুইপমেন্ট আসছে। আর গ্রামের দিকে অত টেস্ট ফেস্ট থাকতো না। আর পলাশি আপনি একটা মানে মফস্বল টাইপ বলতে পারেন, মানে ওখানে মানে টেস্ট, সেমি টাউন টাইপের, হ্যাঁ, অতটা মানে উন্নত টেস্ট নয়। এত মানে ফিজিবল ছিল না। হ্যাঁ। টেস্ট করাতে গেলে আগে থেকে বলতে হতো। হ্যাঁ, বা বহরমপুর মানে নিয়ারেস্ট টাউন যেটা বলতে বহরমপুর পারেন, এখান যেতে থেকে তো হতো। কতটা, মানে মোটামুটি 30-40 মিনিট সময় লাগবে। হ্যাঁ, তো কি হয়েছে, হ্যাঁ, বড় মামা 4-5 দিন ধরে করোনা হয়েছে, আমরা বুঝতে পেরেছি। জ্বর হয়েছিল। আর বলতে গেলে সেই সময় জ্বর হলে আইসোলেট করে দেওয়া হতো, হ্যাঁ, যেন বাকিদের না হয়। আর এমনিতেই তো বড় মামির কেসটা আমি বললামই, আগে মারা গেছেন। হ্যাঁ, তো বড় মামা একা হয়ে গেছিল, মামি তো আগেই মারা গেছে। মানে বড় মামার তো প্রচন্ড নেগেটিভও হয়ে গেছিল ওটা। হ্যাঁ, নেগেটিভও হয়ে গেছিল। আর কিন্তু তার ছেলে কিছুদিন মেয়ে তো আগে, ছিল। এটাও বলে দিই, কিছুদিন আগেই ওর দিদুও মারা গেছে। হ্যাঁ, মানে মাও মারা গেছে, বড় মামার মা আর আমার দিদু। ওর দিদুও মারা গেছে, মানে ওই টাইম জাস্ট বিয়ের আগে, মানে বিয়ের আগে। আমাদের বিয়ে হয়েছে জানুয়ারিতে, ডিসেম্বরে দিদু মারা গেছে। তার 1 মাস আগে আবার তো ঠাকুরদা মারা গেছে। ঠাকুরদা মারা গেছে, মানে অনেক ওই টাইমটা মানে আমাদের প্রচুর খারাপ গেছে। প্রচুর খারাপ গেছে। তা কি হয়েছে, তা মামা তো বিজনেস করতো, তা আসা যা মানে কলকাতা থেকে, মানে বিজনেস ল্যাঙ্গুয়েজ আছে মাল নিয়ে আসতে হবে, দিয়ে ওটাকে মানে আমাদের পলাশি বা আশেপাশে জায়গায় এটা বিক্রি হতো। হ্যাঁ, কিন্তু মামা কিন্তু ভালো বিজনেসম্যান ছিলেন। এবার কি হয়েছে, এই বিজনেস করতে করতে তো মানে ট্রেনে বাসে আসা যাওয়া আছে। আর মামা করোনাটাকে নিয়ে মানে আমার বলা উচিত না, মানে কোনদিন সিরিয়াসলি নেয়নি। ওই ফেসে না অনেকেই এটাকে সিরিয়াসলি নেয়নি অ্যাকচুয়ালি। মানে প্রত্যেকবার যে খাওয়ার আগে স্যানিটাইজ করব, মুখে মাস্ক লাগাবো, হ্যাঁ, ওরকম নিত না। অনেকবার বলেছি মামা নাও, কিন্তু কি মানে একটা অ্যাডাল্টকে তো তুমি মানে তরফ থেকেও একটু নেগলিজেন্স ছিল। হ্যাঁ। তো প্রথমে দিকে হলো আমাদের বড় মামার ছোট মেয়ের জ্বর, টুনায়ের জ্বর হয়েছিল। ও মানে যেহেতু ছোট মেয়ে, মামা টুনাইকে খুব বেশি ভালোবাসতো। মানে জ্বর হয়েছে বলেও ওকে কিন্তু আইসোলেট করেনি, ওকে নিজের বুকের থেকে মানে একদম জড়িয়ে ঝাপটিয়ে শুতো, মা ঠিক হয়ে যা, এটা খা ওটা খা। এমনি মা হারা সন্তান স্বাভাবিক, বাবার কাছ থেকে এই যা হয়। কিন্তু এই করতে করতে তো বড় মামার তো কোনো প্রিকশনস নেওয়া হয়নি, দিয়ে বড় মামারও হয়ে গেছে করোনা। আর বড় মামা মানে ওই সময় না লকডাউনটা খুব খুব কড়াকড়ি চলছিল, নিজের জন্য আর ডাক্তার দেখায়নি। হ্যাঁ, তো টুনাই যা মানে মেডিকেশন ছিল করোনার,
ওটাই নিচ্ছিল, কিন্তু একটা অ্যাডাল্টের মেডিকেশন আর একটা বাচ্চার মেডিকেশন তো এক হতে পারে না। তো কি হয়েছে, এরকম করে 3-4 দিন গেছে, দিয়ে একদিন আমি আমার ভাই বোনদের সাথে কথা বলছি, রাজাই টুনাইয়ের সাথে, কী রে বড় মামা কেমন আছে? তখন ওরা বলল মানে ওরকমই আছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, হাঁপাচ্ছে। তখনই আমি বুঝতে পারলাম, আমরা তো কলকাতা মানে হাওড়াতেই আছে আমাদের বাড়িতে লকডাউনে। হ্যাঁ, বললাম কি তাহলে তো মানে SpO2 কমে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু SpO2 কত আমরা জানি না, ওখানে মেশিনটাও নেই। মেশিনটা অর্ডার দিলে 2 দিন পর অর্ডারটা মানে মেশিনটা আসবে। তা যেই আমি বললাম হাঁপাচ্ছে, তোরা একটু সিরিয়াস হয়ে ডাক্তার মানে মানে ভর্তি করতে হবে হয়তো, মানে অক্সিজেনটা কমে গেছে মাপ। তখন ওরা মেশিনটা অর্ডার দেয়, 2 দিন পর মেশিনে দেখে কি অক্সিজেন লেভেল 81। তারপরে তো তখন বেড পাওয়া যায় না, আপনি তো জানেনই করোনার সময় বেড পাওয়া যাচ্ছিল না। সিট পাওয়া যাচ্ছে না, অনেক হসপিটালে সিট পাওয়া যাচ্ছে না। এবার অনেক রেফারেন্স দিয়ে পলাশিতেই একটা হসপিটালে নার্স, মানে নার্সটাকে আমরা চিনতাম, মানে তাকে আমার দাদু পড়িয়ে ছোটোবেলায়। হ্যাঁ, ওখানে মানে অনেক কষ্ট করে একটা সিট পাওয়া গেছে, বাট তাও আমরা বড় মামাকে বাঁচাতে পারিনি, মানে প্রায় 2-4 দিন ভর্তি ছিল। আমরা ভেবেছিলাম কি বড় মামা সুস্থ হয়ে এসছে, কিন্তু সেই দিন রাতেই বড় মামা মারা যায়। আর আমরা খবরটা পাই সকাল 11টা 11:30 নাগাদ খবরটা পাই, দিয়ে মানে করোনা পেশেন্ট থেকে তো দেখতে দেয় না। আর সেই দিনই বোধহয় আমি আমার বাবার মানে টেস্ট করিয়েছিলাম, তো বাবা পজিটিভ এসেছিল। হ্যাঁ, ওর বাবার রিপোর্ট আসে, করোনা রিপোর্ট, আর ওর বাবার করোনা পজিটিভ বেরোয়। মানে আমি তো থাকছি শ্বশুর বাড়িতে, তা আমি তখন সবে ফিরেছে, মানে মামাকে দেখতে তো পাসনি বোধহয়, দেখতে পাইনি, মানে আমরা দেখতে দেয়নি আর কি। হ্যাঁ, দেখতে দেয়নি। দিয়ে আমরা ডিসাইড করলাম যাই হোক একবার পলাশি যাওয়া উচিত। দিয়ে 12টা-1টা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, মানে আমার বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে হাওড়া, আর আমার বাপের বাড়িও হাওড়া। মানে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, নিজেদের গাড়িতেই বেরিয়ে পড়ি, পলাশির জন্য রওনা দিয়ে ওয়েট করছি। বাবা আর ভাইও গেছিলেন, সবাই, বাবা, ভাই, আমি, মা আর ড্রাইভার ছিল গাড়িতে। দিয়ে আমরা প্রায় 3-3.5-4 ঘন্টার পর পলাশি পৌঁছাই। ওয়েট করছি যদি বড় মামার বডিটা যদি ছাড়ে, আমরা যদি দেখতে পাই, কিন্তু দেখতে আমরা পাইনি। ওখান থেকেই মানে মর্চুরি থেকেই মানে ওই প্লাস্টিকে প্যাক করে ওই শ্মশানে মানে ওই মানে ইলেকট্রিক চুলায় নিয়ে চলে গেছিলো, দিয়ে ওখানেই পুড়িয়ে দিয়েছে। তো এইসব করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায়, মানে আমরা তোমাদের ফিরতে মানে পলাশিতে থাকা যাবে না, বিকজ কার কখন করোনা হয়ে যাবে, ওখানেও একটা করোনা বাড়ি, আমার শ্বশুর বাড়িটাও করোনা বাড়ি। হ্যাঁ, কার কখন ইনফেকশন হয়ে যাবে কেউ বলতে পারছে না। তাই আমরা রাত 8টার সময় হয়তো জার্নিটা স্টার্ট করি, পলাশি টু হাওড়া। হ্যাঁ, তবে 4 ঘন্টা আপনি ভেবে রাখুন, 8টা 9টা 10টা 11টা 12টা। তো আমাদের ওখান থেকে বেরোতে 8টা 8:30 9টা হয়ে যায়। এবার মানে ওখান থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা রাস্তা খারাপ ছিল, পৌঁছাতে আমাদের 1টা-2টো বেজে যায়, মানে আমাদের নিজের বাপের বাড়ি পৌঁছায়। এবার যেহেতু আমি আমার শ্বশুর বাড়ি থেকে গেছিলাম, যেখানে আমার শ্বশুরের করোনা পজিটিভ এসেছিলো, তাই ডিসাইড করা হলো 3টে ঘর আছে, তার মধ্যে একটা ঘরে আমি একা শোব, তোমার বাপের বাড়িতে। হ্যাঁ, আমার বাপের বাড়িতে, আর বাকি 2টো ঘরে মা, বাবা আর ভাই শোবে, ডিভাইড করে নিয়েছি নিজেদের মধ্যে। আমি একা। এবার দেখুন, একটা মরা বাড়ি থেকে গেলে কি করতে হয়, চান করতে হয়, পরিষ্কার করতে হয়। তো আমি চান পরিষ্কার করে শুতে গেছি খেয়ে দিয়ে, তখন মানে 2-3টে বেজে গেছে অলরেডি। হ্যাঁ, পৌঁছতেই তো 1টা-2টো হয়ে গেছে। হ্যাঁ। এবার মরা বাড়িতে গেলে কি মানে সব মাদুলি ফাদুলি খুলে যেতে হয়, আমার এসে আর পড়া হয়নি মাদুলিগুলো। হ্যাঁ, খালি আমার গায়ে একটা লোহার কি বলে একটা নোয়া ছিল, আর কিছু ছিল না।
মানে যেটা মানে নেগেটিভ এন্টিটিকে দূরে সরিয়ে রাখো। সরিয়ে রাখে। আমি শুয়ে পড়েছি, জাস্ট ঘুমটা লেগেছে, মানে ঘুমিয়েছি জাস্ট, মানে আমি ঘুমাতেও পারিনি, এত ওই তন্দ্রা টেনশনে, টাইপের, ওই তাই তো? তন্দা টাইপের, জাস্ট চোখটা লেগেছে। আমি সব লাইট কিন্তু বাড়ির বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তখন দেখছি একটা আর তুমি শুয়েছিলে তোমার ওই দাদুর রুমটা? দাদুর রুমটা, দাদু মারা গেছে নভেম্বরে, মানে 2020 নভেম্বরে। মানে 7-8 মাস হয়েছে। হ্যাঁ, আর এই ঘটনাটা হচ্ছে এপ্রিল। 29 এপ্রিল 2021। হুম। যশবে শুয়েছি, শুয়ে আমি মানে একদম ঘোরে শুইনি, মানে তন্দ্রা অবস্থায় আছি। তখন দেখছি একটা অদ্ভুত কালো আর রেড কালারের ফিগার, মুখটা যেন একটা একটা মাস্ক বসানো, যেন ভ্যাম্পায়ারের মতন দাঁত, লাল লাল চোখ, হ্যাঁ, বাপরে। খুব ভয়ানক দেখতে মানে একটা এটা তুমি ফিগার। এটা তুমি দেখেছো আমি চোখে? আমি আমি চোখে দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি। God. আমার আমার বেডের পাশে, মানে বাট তুমি চেল্লাওনি তখন? আমি চিল্লাতে পারছি না, আমার ওইরকম বেডে অবস্থা হয়েছে? লেফট রাইট মানে করছে, মানে ও পাচারি করছে যেন ওই ফিগারটা, হ্যাঁ, একটা, তোমার বেডের পাশ হ্যাঁ, দিয়ে? নেগেটিভ একটা ফিগার এন্টিটি। আর খুব ভয়ানক দেখতে, দেখেই মানে আমি যে চিল্লাবো, সেই চিল্লাতেও পারছি Paralyzed না, হয়ে গেছো পুরো তুমি? প্যারালাইজড হয়ে গেছে। হাত পাও নড়ছে? হ্যাঁ, হাত পা নড়ছে না, কিছু না। আমার কাছে কিন্তু আমার ফোন ছিল, এই ফোনের আলো দিয়ে গিয়ে যে আমি জ্বালাবো, বা ফোন দিয়ে আমি হনুমান চালিসা চালাবো, বা আমি মা বাবা পাশের ঘরেই ঘুমিয়ে আছে, বা ওটা আমি ডাকতেও পারছো না? ডাকতেও পারছি না। কিন্তু ওই নেগেটিভ, সামহাও ওই নেগেটিভ এন্টিটিটা আমাকে ছুতে পারছি না। হ্যাঁ, তখন আমি বুঝলাম, মানে ওই লোহার নোয়া ওই জিনিসটা আছে বলেই হয়তো আমাকে ছুতে ছুতে পারেনি। পারছে না? কিন্তু 2-3 মিনিট ধরে কিন্তু আমার বেডের পাশেই, মানে লেফট রাইট, মানে যে ও পাচারি বাপরে করছে, বাপ। পুরো পাচারি। আর ওর সঙ্গে আমি পুরো চোখে দেখছি, ও যেন হাসছে আমাকে দেখে, যেন আমাকে নিয়ে যাবে এখনই, হ্যাঁ, বাপরে। আমাকে মানে শেষ করে দেবে। কিন্তু ও আমাকে ছুতে পারছে না। এরকম 2-3 মিনিট চললো, তারপরে ও চলে গেল, মানে ওই ওই ফিলিংটাও চলে গেল, ও চলে গেল, আর দেখতে পাচ্ছ না? আর আমি ওকে দেখতে পাচ্ছি না। আর আমি খুব ঘাবড়িয়ে গেছি, মানে রাত্রি স্বাভাবিক। 2-3টে, মানে বুঝতেই পারছেন, এরকম একটা জায়গা থেকে এসেছি। তারপরে আমি মানে তাড়াহুড়ো করে ফোনের যেই টর্চ লাইটটা হয় ওটা জ্বালিয়েছি, দেখলাম পুরো ঘরে কিছু নেই। আমি তখন করোনা আমার মাথার উপর দিয়ে গেছে, আমি তাড়াতাড়ি বালিশটা তুলে মায়ের পাশে কাছে, রুমে? মায়ের পাশে জড়িয়ে বেডে ধুয়ে গিয়ে গেছি। আর করোনা ইনফেকশন আমি আর ভয় তখন করিনি। আর করোনার ভয়? হ্যাঁ, বাবা। মানে ওকে দেখি আমি যা ভয় পেয়েছি, আমি বুঝে গেছি, মানে যেটা বলেন না, মেয়েদেরকে রাত্রিবেলায় একা একা যেতে নেই, চুল খুলে যেতে নেই, একটা লোহার জিনিস পরে যেতে হয়। আমি মানে এগুলো তারপর সব যে থেকে, সত্যি কথা এটা তুমি প্রমাণ পেয়ে গেছো? হ্যাঁ, পাতি কথা। তারপর থেকে আমি এগুলো সব মানি, যে যাই বলুক। হ্যাঁ। তো এটাই ছিল আমার মানে জল জ্যান্ত দেখা, মানে নেগেটিভ এন্টিটি দেখা। এরপরে আমি দেখতেও চাইনি। মানে দেখতে চাই, কেউ কে দেখতে দেখতে কে দেখতে চাইবে? চায়? মানে হ্যাঁ, এটা প্রচন্ড ভয়ঙ্কর ছিল। কিন্তু আমি যেটা মানে আমি এবার তো মানে তোমাদের সাথে আলোচনা করতে, মানে ডিসকাস করতে চাই বা তোমাদেরকে বলতে চাই, যেটা সেটা আবার অন্য ধরনের একটা অদ্ভুত ব্যাপার। মানে দিস ইজ অলসো ফানি কাইন্ড অফ ইনসিডেন্ট বাট ইয়েট হরিফাইং। মানে এটা দেখেছিলে কিছু? আমি দেখেছি, চোখের সামনে দেখছি জিনিসটা হচ্ছে, বাট কিছু করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, বাট এটা এটা কোনো মানে এরকম তুমি যেমন এই যে এনটিটি বললে বা একটা অবয়ব বললে যাকে দেখেছো, হ্যাঁ, যে মানে একটা মানে ডিভাইন, মানে ডিভাইন না, ডেভিল কাইন্ড অফ ফিগার, যার না, যাকে তুমি দেখেছো দেখেছি, চোখের সামনে, শয়তানের মতন দেখতে, পুরো শয়তান যদি লাল আর কালো, সামনে চলে আসে যেমন লাগে, তাই তো? হুম। তো আমি এরকম কাউকে দেখিনি আর দেখতেও চাই না, গড ফরবিড, ঠিক আছে। কিন্তু আমি যেটা দেখেছি সেটা মানে অদ্ভুত ব্যাপার। সেটা সেটা আমি এবার বলছি কি হয়েছিল। এটা এটা আমরা যে তুমি তো জানোই মাঝে মধ্যেই আমরা তাজপুর যাই বেড়াতে। আগে বাইকে করে যেতাম, এখন গাড়িতে করে যাই। তো তো এখন আমরা ওই জাস্ট যে কেউ একটা গাড়ি বার করে, তো 4-5 জন সবাই মিলে তাজপুর চলে যাই। হ্যাঁ, 4-5 জন বন্ধু মিলে ব্যাস, হ্যাঁ, হয়ে যায়। যেটা মানে ব্যাচেলার সময় যেটা করতাম, এখন সবাই বিবাহিত হয়ে গেছে, সেই জন্য এখন গাড়ি করে যেতে হয়। আর এটা সব মানে বিবাহিত পুরুষরা আমার সাথে এটা এগ্রি করবে অবভিয়াসলি।
তো এটা খুবই কম হয় এখন, আগে বেশি হতো আমাদের এসব ট্রিপ। তো মোটামুটি এটাও এরকম ওয়ান নাইট ব্যাচেলার কাইন্ড অফ আমাদের এক্সপিরিয়েন্স টাইপ অফ। তো আমরা তাজপুরই যাই, কেননা তাজপুর বিচটা একটু ফাঁকা থাকে। তোমাদেরও বিচটা খুব সুন্দর। তোমাদেরও নিয়ে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, তোমাদেরও নিয়ে গেছিলাম পরে দেখানোর জন্য। বিয়ের পরে আমরা যে গেছিলাম ওদের তাজপুর। ওদের সন্দেহ হচ্ছিল আমরা কোথায় যাই কোথায় থাকি, তার জন্য ওদেরকে নিয়ে যেতে হয়েছিল সেম যেখানে আমরা থেকেছিলাম সেই জায়গাটা, বা যেখানে থাকি আমরা, মানে উই ইউজ টু গো, সেই জায়গাগুলো ওদেরকে ভিজিট করাতে হয়েছে, ঠিক আছে। তো ওইখানে আমরা 4 জন বন্ধু গেছিলাম। তো 4 জন বন্ধুর ব্যাপারে একটু ছোট্ট করে বলি। তো একজন হচ্ছে কি নয়ন, যে মোটামুটি আমার পাড়ায় থাকে, পাশের পাড়াতেই থাকে। আর পার্থ, সে একটু দূরে থাকে, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের দূরত্বে থাকে। আর বিশ্ব এখানে অ্যাকচুয়ালি থাকে না, ওর বাড়ি এখানেই, কিন্তু ও পুনেতে থাকে। তো ও এসছে বলেই বেসিক্যালি ইনিশিয়েশনটা নেওয়া হয়েছে। আর তখন চলছিল ওয়ার্ল্ড কাপ চলছিল, ঠিক আছে, ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছিল। কোন কোন বছর? এটা হচ্ছে এইবারের আগের ওয়ার্ল্ড কাপটা। আচ্ছা, তো মানে গত বছর 2023-তে তো ওয়ার্ল্ড কাপটা হলো। তো তার আগে মানে 4 বছর আগে ধরো, না অত আগেও তো নয়, সরি, ফুটবল ওয়ার্ল্ড কাপ নয়, এটা মানে ইউরো কাপ চলছিল, ঠিক আছে, এরকম কিছু একটা হবে। আচ্ছা, তো তো আমরা 4 জন গেছি। তো পৌঁছতেই মোটামুটি 12টা-1টা বেজে গেছে। মানে বাইকে পৌঁছাতে 12টা 1টা? না গাড়িতে গেছিলাম না, এবার sorry, ভুলে যাচ্ছ, গাড়িতে গেছিলাম। তো গাড়িতে যখন গেলাম তখন, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা পার্থর গাড়িতে গেছিলাম। তো পার্থ আমাদের মধ্যে ভালোই গাড়ি চালাতে পারে। তো আমরা পৌঁছেছি মোটামুটি 12টা-1টার দিকে। 12টা-1টার দিকে পৌঁছে তারপরে মোটামুটি হালকা টিফিন করেছি, তেমন কিছু লাঞ্চ করিনি, রাস্তায় টিফিন করেছিলাম। দুপুরবেলা খাবার আগে, লাঞ্চ করার আগে আমরা মোটামুটি বিচে চলে গেছি, ঠিক আছে। বিচে গিয়ে একটু স্নান টান করে তারপরে চলে আসা হয়েছে। বিচে স্নান করে চলে আসা হয়েছে। বিচটা খুবই সুন্দর, তুমি তো দেখেছো, বিচটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব পরিষ্কার বিচ, ওখানে বেশি ভিড়ও থাকে না। আর পাথর নেই দীঘার। দীঘার মতো কিছুই নেই, পাথর কিছুই নেই, কোনো ডেঞ্জারাস ব্যাপারও নেই, কিছু না। ওখানে একটা সুন্দর মোহনাও আছে, তাই না, ওখানেও নিয়ে গেছিলাম তোমাদেরকে। তো মোটামুটি আমরা 2-2-2:30টার দিকে ব্যাক করে গেছি, মানে স্নান করে এসে ব্যাক করে গেছি। তারপরে খেয়ে দিয়ে মোটামুটি এমনি যেমন আড্ডা ফাড্ডা মারছি সবাই, শীতকালের দিকেই আড্ডা ফাড্ডা মারছি। আর তারপরে সন্ধেবেলা আবার ওখানে চা খেতে, বাইরে বেড়াতে ফেরাতে বেরিয়ে ফিরিয়ে, ঘটনাটা অবভিয়াসলি রাতেরই। তারপরের দিন আমরা ফিরবো, ঠিক আছে। তো পার্থ বেশি রাত করবে না বলে ঘুমিয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি তাও ঘুমিয়েছে পার্থ 11টার দিকে ঘুমিয়েছে। আর আমরা গাড়ি চালাতে হবে পরের দিন সকালবেলা, ওই জন্য ওর দায়িত্ব নিয়ে ঘুমিয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। এবার আমি, নয়ন আর বিশ্ব জেগে আছি, ঠিক আছে। তো আমরা ফুটবল ম্যাচ চলছিল দেখছিলাম, ঠিক আছে। তো ফুটবল ম্যাচ চলছিল দেখছিলাম, তারপরে কিছুক্ষণ পরে নয়নও ঘুমিয়ে গেছে, ও আর থাকতে পারলো না, ওরও প্রচুর জার্নি হয়ে গেছে বললো, তো ও ঘুমিয়ে পড়েছে। তো আমি আর বিশ্ব জেগে আছি। আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা পুরো খেলাটা দেখব, ঠিক আছে। তখন বাজে মোটামুটি রাত 2-2 বাজে, ঠিক আছে। আমরা মানে যে রুমটায় ছিলাম একটা বড় রুম, সেখানে 2টো বেড আছে, 2টো ডাবল বেড, আবার মানে এমনি যাতা বড় রুম না, 2টো ডাবল বেড। সবাই একসাথেই ছিলাম, 4 জনে একসাথেই শুতে পারবো, এইভাবে করতে করতে, হ্যাঁ। তো আমরা যে বেডটায় শুয়েছিলাম, আমি আর বিশ্ব শুয়েছিলাম, তার অপোজিটে দেওয়ালের দিকে যে বেডটা ছিল সেটা পার্থ আর নয়ন শুয়েছিল। তো এখানে না মানে এটা ফ্লোরটা খুব বেশি হাই ছিল না, ঠিক আছে। তো ওই রিসর্টটায় হ্যাঙ্গিং ফ্যান ছিল, ঠিক আছে। এবার শীতকালে মানে যদিও গিয়ে থাকি, তো অবভিয়াসলি কেউ ফ্যান চালাবে না, এটা একটা মানে শীতকালে তো আর কেউ ফ্যান চালায় না, উল্টে আমরা সবাই লেপ টেপ গায়ে দিয়ে শুয়েছিলাম, ঠিক আছে। তো ওইখানে একটা ফ্যান ছিল, যেটায় পার্থ আর নয়ন শুয়েছিল, ওইখানে একটা ফ্যান ছিল। এবার ওই ফ্যানটা বন্ধই ছিল, আমাদের যতদূর মনে আছে বন্ধই ছিল, ঠিক আছে। অদ্ভুতভাবে মানে আমার বলতেও মানে গায়ে কাঁটা দিচ্ছে, হঠাৎ করে ফ্যানটা স্টার্ট হয়ে গেল, মানে জাস্ট লাইক দ্যাট। কারো হাত পড়ে যায়, কেউ কিচ্ছু না, মানে আমরা দুজন তো জেগে আছি, মানে আমি আর বিশ্ব তো জেগে আছি। আর ইটস লাইক আমাদের চোখের সামনে, মানে ওটা কত দূরে হবে, 11-12 ফিট দূরে হবে এটা, ওই দেওয়ালটা। কি অন আছে না অফ আছে?
সুইচ অন অফের কোনো ব্যাপারই নেই, ওই ফ্যানটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেল জাস্ট। মানে আমি বলছি যখন ফ্যানটা স্টার্ট হয়ে গেল। না, সেটা আমাদের মনে নেই। আচ্ছা সেটা যদি অনও থাকতো তাহলে তো প্রথম থেকেই চলতো না। আচ্ছা আচ্ছা হুম এবার ওই ফ্যানগুলো কি হয়, ওগুলোর না দুটো এরকম ওই দড়ি বেঁধে দড়ি মতো হ্যাঁ থাকে, যার একটা মানে দিয়ে টানলে তুমি চেঞ্জ করতে পারবে, Mode change করতে স্পিড চেঞ্জ করতে পারবে আর অন অফ করতে পারবে। হুম তো ওই জিনিসটাও তো কেউ হাত দেয়নি, ওরা দুজন তো জাস্ট ঘুমিয়ে গেছে, দুজনে ঘুমিয়ে গেছে, পরে ঘুমিয়ে গেছে, হুম আমরা দুজন জেগে আছি। হুম আমাদের দুজনের দেখে মাথায় হাত, বলছে ভাই কোথায় কোথায় চলে এসেছি। হুম ফ্যানটা অটোমেটিক চালু শুধু হয়নি, ও আবার ঘোরা স্টার্ট করে দিয়েছে, মানে বাপরে মানে বাপ। এরকম ঘুরছে, ঠিক আছে, চারদিকে। আর আমরা দুজন অবাক হয়ে যাচ্ছি যে এই দুটো ষাঁড়ের মতো ঘুমোচ্ছে, ওরা মানে বুঝতেও পারেনি, আচ্ছা ওরা ঘুমও ভাঙেনি ওদের। আচ্ছা আচ্ছা বাট আমাদের এদিকে ফেটে অবস্থা গেছে। ফেটে গেছে, মানে লিটারালি ফেটে গেছে। হুম আমরা দুজন সঙ্গে সঙ্গে বাইরে গেলাম, হুম ঠিক আছে, বাইরে গিয়ে তোমার লোকটাকে ডাকার চেষ্টা করলো, না তখন 2:30টার সময় আর কে জেগে থাকবে, রিসোর্টের লোকটা। রিসর্টের লোকটাকে, ওকে কোনো রকম রিকোয়েস্ট করে ডাকলাম, হুম দিয়ে ওকে নিয়ে এলাম, বললাম যে দাদা দেখুন এটা কি হচ্ছে, হুম মানে ফ্যানটা অটোমেটিক অন হয়ে গেছে। হুম বলছে না দাদা এই ফ্যানটা না একটু খারাপ আছে, বলছে কিন্তু আমরা তো কিছুই করিনি। হুম বলছে না মানে ওটা তো এই জন্যই বলেছিলাম আপনাদেরকে এই রুমটা দেবো না, তো ও ঠিক আছে বলেছিল। এটা বলেছিল। এবার আমরা ইয়াং ছেলেপিলেরা আবার এসব কেউ ভাবে যে সত্যি এরকম হবে, হুম হুম মানে লিটারালি তারপরে আমি আর বেশি ঘুমোতে পারিনি ওই রাতে, আর আমরা ঘুমোতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমরা মোটামুটি বাইরেই ঘুরঘুর করছিলাম ওই লোকটার সাথে, ও কিছুক্ষণ ছিল, তাও ওকে অনেকক্ষণ আটকে রেখেছিলাম, ওকে দিয়ে কফি টফি বানিয়েছি, দুজন খেয়েছি, ঠিক আছে। আর এই দুটো ষাঁড়ের মতো যে ঘুমোচ্ছিল ওরা ঘুমোচ্ছিল। হুম তো পরের দিন ফেরার সময় ওদেরকে ঘটনাটা বলি, হুম তখন ওরা ভয় পাচ্ছে, বলছে কি বলছিস, বলছে হ্যাঁ ভাই সত্যি কথা। তারপরে ওই রিসর্টের লোকটা কোনো রকম ফ্যানটা বন্ধ করলো, ঠিক আছে, মানে ও আমাদের তো সাহসও হচ্ছিল না যে কি ওটাকে বন্ধ করি, কেননা ওটা তোমার মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছিল যে ফ্যানটা ওরকম চলছিল, ঠিক আছে। তাই ওকে বললাম যে তুমি এবার এটাকে বন্ধ করো বা ডিসকানেক্ট করে দাও, এমন কিছু করো যেন এটা আবার না স্টার্ট হয়, হুম ঠিক আছে, কারণ আমাদের তো সাহস হচ্ছে না এটাকে হাত দেওয়ার, মানে হঠাৎ করে একটা ফ্যান বন্ধ হয়ে আছে, সেটা চলা স্টার্ট করে দিয়েছে, তাই না। হুম তো এটা একটা মানে জাস্ট হরিফাইং একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আজকের জন্য আপাতত এটাই, আরও আমাদের এক্সপিরিয়েন্স আছে বলো। হ্যাঁ অনেক আছে। হানিমুনের সময় মনে আছে, হ্যাঁ। হানিমুনেরটা তো ওটা তো স্পেশাল, ওটা বলবো পরে আবার কোনো একদিন যখন আমরা পডকাস্ট স্টার্ট করব। দেখি আজকে আপনাদের এটা ভালো লাগে কিনা, কেমন লাগলো সেটা প্লিজ জানাবে, আর প্লিজ Like, কমেন্ট করবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, প্লিজ কমেন্ট করবে যে কোন জিনিসটা ভালো লাগলো কোন জিনিসটা খারাপ লাগলো, তাহলে আমরা কিন্তু রিয়েল লাইফ ইনসিডেন্ট। এগুলো একদম রিয়েল লাইফ ইনসিডেন্ট, এগুলো মানে কোনো গাঁজাখুরি নেই, কোনো আমরা ভুলভাল মিথ্যে কথা বলছি না, একদম সত্যি আমাদের সাথে যা ঘটেছে বা আমরা যা দেখেছি এখনো পর্যন্ত, বা এটা অন্য কোনো বন্ধুদের ঘটনাও বলছি না, এটা আমাদের সাথে আপবিতি যাকে বলে না সেই জিনিসটাই বাস বলা। তো এটাই পডকাস্ট সিরিজের ফার্স্ট পার্ট, তো এই পডকাস্ট সিরিজের ফার্স্ট পার্ট, তো এরপরে আরও ভূতের গল্প যেগুলো আমাদের সাথে হয়েছে বা আমাদের অন্যান্য বন্ধুদের সাথে হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আসবো, বাট আজকের জন্য এতটাই। সো থ্যাংক ইউ, বাই বাই, বাই বলে দাও। বাই অডিয়েন্স, বাই। বাই, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, টাটা।